সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশের বন্যা এবং পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্যা, এ বিষয়ে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি বিগত পর্বে বন্যার সমস্যার সমাধানে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে কিছু কথা বলেছি। সেটা আমাদের ব্যক্তি পর্যায়ে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্টতা সব কিছু মিলিয়ে আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করব ফারাক্কার পানি চুক্তির বিষয়ে। যে কথা আমি ইতিপূর্বে আপনাদের কাছে বলেছিলাম, সে পানি চুক্তিটি ইতিমধ্যে 30 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এরপর কি হবে? আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পর দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রয়েছে। বিগত সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটির নতুন প্যারাডাইম শিফট তৈরি হয়েছে। এখন বাংলাদেশের জনগণ এবং সরকার এ বিষয়ে অনতিবিলম্বে নিজেদের ভাবনা চিন্তা আপডেট করতে হবে যে গঙ্গার পানি চুক্তির যে পরিসমাপ্তি ঘটতে চলছে, এর পরে ভারতের সাথে বিষয়টা নিয়ে কীভাবে হ্যান্ডেল করা হবে। ইতিমধ্যেই ভারত থেকে আমরা যে আভাস পাচ্ছি যে বাংলাদেশ যাতে চুক্তিটি নতুন করে নবায়নের কথা বলতে না পারে বা চুক্তিটিকে আরো উন্নত করার দাবি জানাতে না পারে, সেজন্য আগ থেকেই ওনারা বাংলাদেশের স্বার্থ বিপন্নকারী এই চুক্তিটিতেই যাতে আবার ফিরে আসতে না হয়, সে ছলচাতুরি শুরু করেছেন। আমাদের পরিষ্কার দাবি, কথা পরিষ্কার, আমাদের একটি দাবি, সকল নদীর পানি ন্যায্য হিস্সা চাই। যতগুলো আন্তর্জাতিক নদীতে ভারত বাঁধ দিয়েছে, সবগুলো আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা আমাদেরকে ভারত দিতে হবে। সরকারকে এ বিষয়ে শক্ত অবস্থান নিতে হবে, ভারতকে চুক্তি করতে বাধ্য করতে হবে। ন্যায্য চুক্তি, এটি আমাদের ন্যায্য অধিকার, এটি আমাদের প্রাপ্য। গঙ্গার পানি চুক্তি নতুন করে নবায়নের আগে, যদি নবায়নের সিদ্ধান্ত হয়ও, আমাদের বিবেচনায় চুক্তিটির বিভিন্ন ধারা উপধারা যেভাবে সংযোজিত হয়েছে, সেখানে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন কিছু হবে না হবে সে বিষয়ে যাওয়ার আগে দুটো বিষয় পরিষ্কার। আমাদের দাবি সংযোজন করতে হবে। এই চুক্তিতে নতুন করে নবায়ন যদি হয়, তাহলে এই চুক্তিতে সংশোধনী এনে
এটাতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করতে হবে এবং চুক্তিটির মেয়াদ হতে হবে স্থায়ী চুক্তি, যাতে স্থায়ীভাবে আর বারবার করে কোনো চুক্তি করতে না হয়। সেজন্যে চুক্তিটির মেয়াদ হতে হবে স্থায়ী এবং সেখানে গ্যারান্টি ক্লজ থাকতে হবে। এই শর্তে যদি ভারত রাজি না হয় তাহলে আমাদের বিষয়টি জাতিসংঘে নিয়ে যেতে হবে, বিশ্ব সম্প্রদায়ের কাছে নিয়ে বিষয়টা উত্থাপন করতে হবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে মাত্র 21 দিনের জন্য সময় নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রথম আওয়ামী লীগ সরকার থেকে 21 দিনের জন্য বাঁধটি পরীক্ষার ছলে পরীক্ষা করবে সে কথা বলে ছেড়ে প্রতারণার মাধ্যমে আজ পর্যন্ত এই বাঁধটির পানি প্রবাহ ভারত নিজেই একতরফা নিয়ন্ত্রণ করে আসছে। সেক্ষেত্রে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অধিকার বিপন্ন, সম্পূর্ণরূপে বিপন্ন। আমরা চাই আমাদের সরকার এই বিষয়টি নিয়ে এখন থেকে সচেতন হবেন, এখন থেকেই ফারাক্কার বিষয়ে শক্ত সিদ্ধান্ত নেবেন। আমরা ইতিমধ্যে অনেক বড় বড় প্রজেক্ট আমাদের দেশের সরকার বাস্তবায়ন করেছেন। আমাদের দেশের জনগণের ইতিমধ্যেই বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা হয়েছে। ভারত সরকার পানি চুক্তিতে এমনিতেই আসবে না যদি বাধ্য করা না যায়। একতরফা সুযোগ সুবিধা সকল ক্ষেত্রেই ওরা নিয়েছে। আমরা এমনভাবে একতরফা সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছি যে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে আজ বিপন্ন দশায় উপনীত হয়েছে। দ্বিতীয়ত, সালের আগ থেকে যখন থেকেই গঙ্গা তথা পদ্মার মাঝে বাঁধ ভারত দেওয়া শুরু করে এর কিছুদিন পর থেকেই প্রাকৃতিক প্রবাহ রুদ্ধ হতে থাকে। সে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ যখন থেকে শুরু হয়েছিল 71 সালের আগ থেকে, সেই সময় থেকে এখন পর্যন্ত 60 বছরের থেকে বেশি এই সময়কালে পানি প্রবাহ ফারাক্কা থেকে আরম্ভ করে তিস্তা থেকে শুরু করে গজলডোবা থেকে শুরু করে ডুম্বুর থেকে শুরু করে যতগুলো বাঁধ দিয়েছে বাংলাদেশের অভিন্ন নদীতে, এই বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশের জনজীবনে যে ক্ষতি হয়েছে, ফসলের যে ক্ষতি হয়েছে, শুষ্ক মৌসুমে পানি না পাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তার একটি আলাদা ক্ষতি নিরূপণ কমিটি গঠন করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারকে একটা বিশেষ অভিজ্ঞ লোকদেরকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে, যে পানি শুষ্ক মৌসুমে না দেওয়ার কারণে এই 60 বৎসরের অধিক সময়ে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা। আবার বর্ষা মৌসুমে অপ্রয়োজনীয় পানি ছেড়ে দিয়ে বন্যার মাধ্যমে সারা দেশকে প্লাবিত করে দিয়ে, সারা দেশকে ডুবিয়ে দিয়ে ফসল, গবাদি পশু,
বাড়িঘর, পরিবেশ প্রতিবেশের যে ক্ষতি করেছে তার ক্ষতি আলাদাভাবে নিরূপণ করা। একটি হলো শুষ্ক মৌসুমের ক্ষতি, আরেকটি বর্ষা মৌসুমের বন্যার ক্ষতি। ভারত কর্তৃক সৃষ্ট এই দুটি ক্ষতি নিরূপণ করে বর্ষার বন্যার কারণে কত হাজার বা কত লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে তা নিরূপণ করা, নিরূপণ করে ভারত সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করা। এটি বাংলাদেশ সরকারের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। কত লক্ষ কোটি টাকা ভারত এর মাধ্যমে ক্ষতি করেছে তা ভারত সরকার থেকে দাবি করা এবং প্রয়োজনে এ দাবি নিয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারের আবেদন জানানো। এই পরিস্থিতিতে বাংলাদেশের কয়েকটি লাভ হতে পারে। প্রথমত, বাংলাদেশের জনগণের আত্মবিশ্বাস বাড়বে। বাংলাদেশের জনগণ ভাববে যে বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে পারে, বাংলাদেশ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্যে সাহসী হয়েছে, দক্ষ, যোগ্য এবং দূরদর্শী সরকার পেয়েছে। নিজেদের আত্মবিশ্বাস এবং সাহস বাড়বে। দ্বিতীয়ত, ভারত একতরফা পানি প্রত্যাহার এবং বন্যার মাধ্যমে অধিকতর পানি ছেড়ে দিয়ে দেশকে প্লাবিত করে দেওয়ার যে প্রবণতা চালু রেখেছে দীর্ঘ সময় ধরে, বছরকে বছর ধরে, সে বিষয়ে সে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে যে এভাবে করে পার পাওয়া যাবে না। আমাদের 1971 সালের পরে তখন লোকসংখ্যা ছিল 7 কোটি। এখন বাংলাদেশে একটি জরিপ বলছে যে লোকসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। 20 কোটি লোকের দেশ, যেখানে আমাদের এই দেশটি পৃথিবীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। 8ম বৃহত্তম জনসংখ্যায় সমৃদ্ধ, জনসম্পদের সমৃদ্ধ একটি দেশকে পানিতে মেরে, খরায় মেরে এইভাবে বছরকে বছর দাবিয়ে রাখছে। আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাবো, বিগত সময়ের মতো আমরা যেমন জাতিসংঘে গিয়েছি, পানির হিস্সা আদায় করে নিয়ে এসেছি, আবারও বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশের পানি সমস্যা, বাংলাদেশের পানির হিস্সা বন্টনের বিষয়টি, বাংলাদেশের অভিন্ন নদীতে পানি বাঁধ দিয়ে পরিবেশ প্রতিবেশের যে ক্ষতি করেছে, বন্যা সৃষ্টি করে, অকাল বন্যা সৃষ্টি করে, বারবার বন্যা সৃষ্টি করে বাংলাদেশের যে সকল দিক থেকে বিপন্ন দশা, এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের বিগত সরকার ছিল একটি মেরুদণ্ডহীন সরকার। এই সরকারটি কোনো আসলে আমাদের সরকার ছিল না। আমার ছাত্রছাত্রীগণ বিগত সরকারের পতনের পরে, বিগত সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে চলে যাওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আশ্চর্যবোধ হয়েছে। বিদায় আমার থেকে জানতে চেয়েছিল যে স্যার, সে সারা পৃথিবীতে এত দেশ আছে, কোথাও গেল না, শুধুমাত্র ভারতে কেন গেল? আবার কেউ কেউ এই প্রশ্ন করেছে যে রাজনৈতিক পরিবর্তন, উত্থান পতন এগুলি স্বাভাবিক বিষয়, সমস্যা হয়েছে, সমাধানও আছে, কিন্তু সে
প্রধানমন্ত্রীর পদ রেখে প্রধানমন্ত্রীর পদ থেকে দেশ এবং জাতিকে দিশাহীন অবস্থায় রেখে সংবিধান লঙ্ঘন করে সংবিধান তাকে যে দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব পালন না করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এমন কেন হলো? আমি তাদেরকে বুঝাবার আগেই আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র সে জবাব দিয়ে বলছে যে যেখানের লোক সেখানে চলে গেছে। আমাকে উত্তর দেওয়ার অপেক্ষা করতে হয়নি। যা হোক, আমি সেদিকে বলতে চাই না। এখন আমাদের দেশে যেমন সময় যাচ্ছে, একটি সরকার বিদায় নিয়েছে, ভয়াবহ রক্তপাতের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, ছাত্র জনতা হতাহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে অনেকেই আশা করছেন যে আগামী বৎসরখানেক পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখা যাক এই সরকার এবং তার পরবর্তী সরকার এসে বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারেন। আমার বিবেচনায় যে সরকারে আসুন না কেন তাকে অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতের সাথে পানি সমস্যার বিষয়ে অন্তত তার সাথে অন্যান্য সমস্যাগুলি নিয়ে শক্ত একটি পজিশন বজায় রেখে বার্গেনিং চালিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি।